নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। আর নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। বিগত বেশ কয়েকদিন আমি আপনাদের নতুন পর্ব যে গল্পটি শোনাচ্ছিলাম তার আমি শোনাতে পারিনি আপনাদের বিভিন্ন অসুবিধার কারণে। আমি আজকে তাই প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এতদিন ধরে আপনাদের শুনিয়ে এসেছি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাসটি পাঠ করে। আজকে আমি আপনাদের শোনাব ২১তম পর্ব। তবে যারা আগের পর্বগুলি শোনেননি তাদের কাছে আমার অনুরোধ, একটু দয়া করে আগের পর্বগুলো শুনে নেবেন, তাহলে নতুন এবং পরবর্তী পর্বটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তবুও একটুখানি সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই, এই দত্তা উপন্যাসটি একটি গ্রাম বাংলার পল্লী সমাজের চিত্র এবং পল্লী সমাজের ছোটোবেলা থেকে ৩ বাল্য বন্ধুর জীবনের কাহিনী। পরবর্তীকালে তাদের সন্তানদের জীবনের ওপর তাদের পিতাদের নিজেদের যে ধরনের সম্পর্ক ছিল তার যে প্রতিফলন, তার কাহিনী বলা যেতে পারে। সেই ঘাত প্রতিঘাত পরবর্তী প্রজন্মের ওপর দিয়ে কিভাবে বয়ে চলেছিল তারই সুন্দর বুনন করেছেন এই দত্তা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাই বলছি যে আগের পর্বগুলো একটু শুনে নেবেন। গ্রাম বাংলার ৩ বন্ধু রাসবিহারী, জগদীশ এবং বনমালী, তারা একসময় ঠিক করেছিলেন তারা কেউ বিবাহ করবেন না, কিন্তু ভবিষ্যতে সেই কথা তারা রাখতে পারেননি। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার পরবর্তীকালে ঠিক করেছিলেন একে অপরের সন্তানের সঙ্গে বিবাহ দেবেন, কিন্তু সেটাও পরবর্তীকালে সঠিকভাবে কেউ রাখতে পারেননি। বনমালী, তিনি কলকাতায় এসে বড় ব্যবসা করেছিলেন। তার একমাত্র মেয়ে ছিল বিজয়া। বনমালী তার বন্ধু জগদীশের সঙ্গে এতটাই সখ্যতা ছিল যে তিনি তাকে কথা দিয়েছিলেন তার ছেলে নরেনের সঙ্গে তার মেয়ের বিবাহ দেবে, কিন্তু ঘটনাচক্রে বনমালীবাবুর আরেক বন্ধু রাসবিহারী কলকাতায় এসে তাদের সঙ্গেই থাকতে শুরু করেন এবং রাসবিহারী একসময় তার সন্তান, একমাত্র সন্তান বলা যেতে পারে, বিলাসবিহারীর সঙ্গেই বিজয়ার বিবাহ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন এবং বনমালীর অকাল মৃত্যুর পরে জগদীশবাবুই হয়ে ওঠেন বিজয়ার এক প্রকার অভিভাবক। কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর আবার বিজয়া জানতে পারে যে জগদীশবাবুর ছেলেই ডাক্তার হয়ে পরবর্তীকালে নরেন গ্রামে এসে অনেক মানুষের, দরিদ্র মানুষের চিকিৎসার দায় নিজে নিয়ে নিয়েছিলেন, অর্থাৎ দায়ভার বহন করছিলেন। আস্তে আস্তে জগদীশবাবুর অনিচ্ছায় হলেও বিজয়ার মন আকৃষ্ট হয় তার পিতৃবন্ধু জগদীশবাবুর সন্তান নরেনের ওপর। কিন্তু তাদেরও বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে নরেনের সঙ্গেও তার সম্পর্ক আস্তে আস্তে একটু ভাটা পড়ে যায়। তারপর নরেন হঠাৎ জানতেও পারে যে বনমালী বাবুর একমাত্র মেয়ে বিজয়া
বিলাসবিহারীর সঙ্গে হয়তো কিছুটা হলেও সম্পর্কে আছে, তখন সে আর একজন তাদেরই গ্রাম্য এক সম্পর্কীয় বয়োজ্যেষ্ঠ কাকা তার ভাগ্নি নলিনীর সঙ্গে একদিন আসে বিজয়ার বাড়িতে। তখন বিজয়া সেটাকেই ঠিক সরলভাবে গ্রহণ করতে পারে না। চলুন শুরু করা যাক আজকের 21তম পর্ব। সমস্ত পথটার মধ্যে দুজনের শুধু একটাই কথা হলো। নলিনী জিজ্ঞাসা করিল, আচ্ছা, কি উপহার দেওয়ার কথা বলেছিলেন আপনি? নরেনকে। নরেন ক্লান্ত কণ্ঠে শুধু কহিল, আর একদিন এই কথা আপনাকে বলবো, কিন্তু আজকে নয়। সেই বাঁশের পুলটার কাছে আসিয়া নরেন সহসা দাঁড়াইয়া পড়িয়া কহিল, আজ আমাকে মাপ করতে হবে। আমি ফিরে চললুম, কিন্তু নলিনীকে কেমন যেন বিস্ময়ে অভিভূত প্রায় দেখিয়া পুনরায় আবার বলিয়া উঠিল, এইভাবে হঠাৎ ফিরে যাওয়ায় আমার অন্যায় যে কি পর্যন্ত হচ্ছে সে আমি জানি, কিন্তু তবুও ক্ষমা করতে হবে। আজ আমি কোনো মতেই যেতে পারবো না। আপনার মামিমাকে বলে দেবেন, আমি আর একদিন এসে না হয়। তাহার সংকল্পের এই আকস্মিক পরিবর্তনে নলিনী আশ্চর্য হইয়াছিল যতখানি, এখন তার কণ্ঠস্বর মুখের দিকে দৃষ্টিপাত করিয়া ঢের বেশি আশ্চর্য হইল। বোধ হয় এই জন্যই সে এই বিষয়ে আর অধিক অনুরোধ না করিয়া তাহাকে শুধু কহিল, আপনার যে খাওয়া হলো না, কিন্তু আবার কবে আসবেন? পরশু আসবার চেষ্টা করব বলিয়া নরেন যে পথে আসিয়াছিল সেই পথে দ্রুতপদে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। মাঠ পার হইয়া আর যখন দেরি নাই, এমন সময় দেখিল কি একটা ছেলে হাত উঁচু করিয়া তাহারই দিকে প্রাণপণে দৌড়ে ছুটিয়া আসিয়াছে। সে যে তাহার জন্য ছুটিতেছে এবং হাত তুলিয়া তাহাকেই থামিতে ইঙ্গিত করিতেছে অনুমান করিয়া নরেন্দ্র থমকাইয়া দাঁড়াইল। খানিক পরেই পরেশ আসিয়া উপস্থিত হইল এবং হাঁপাইতে হাঁপাইতে কহিল, মাঠান ডেকে পাঠালেন তোমাকে, চলো না একবার। নরেন নিশ্চল হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সন্দিগ্ধ কণ্ঠে কহিল, তুই বুঝিতে পারিসনি রে, আমাকে নয়। পরেশ প্রবল পেয়ে ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তোমাকেই, তোমার তোমার মাথায় যে সাহেবের টুপি রয়েছে, চলো চলো চলো। নরেন্দ্র আবার কিছুক্ষণ মৌন থাকিয়া প্রশ্ন করিল, তোর মাঠান কি বলে দিয়েছিল তোকে? পরেশ কহিল, মাঠান সেই চিলের হাত থেকে দৌড়ে নেবে এসে বলল কি জানো? কি? আরে চিলের যে ছাদ থাকে না, সেইখান থেকে। ও আচ্ছা, তাই বল। পরেশ, ছুটে যা ছুটে যা, ওই সোজা গিয়ে দেখ, বাবু যাচ্ছে একজন, তাকে ধরে আন গিয়ে, যা যা। মাথায় তার সাহেবের টুপি, যা যা ছুটে যা, তোকে খুব ভালো একটা লাটাই কিনে দেবো, বুঝলি? চল না চল। এতক্ষণে ইহার ব্যগ্রতার হেতু বোঝা গেল। সে লাটাইয়ের লোভেই এই রোদের মধ্যে ইঞ্জিন বেগে ছুটিয়া আসিয়াছে, সুতরাং কোনো মতে ছাড়িয়া যাইবে না। তাহার একবার মনে হইল ছেলেটিকে নিজেই একটা লাটাইয়ের দাম দিয়ে এখান থেকে বিদায় করে, কিন্তু আজই এমন করিয়া ডাকিয়া পাঠিবার কি কারণ? সে কৌতূহলও কিছুতেই নিবারণ করিতে পারিল না। কিছুটা যেন মনে হলো, না, দেখি না, কিন্তু যাওয়া উচিত কি না স্থির করিতে তাহার আরও কিছুক্ষণ লাগিল এবং শেষ পর্যন্ত স্থিরও কিছু একটা হইল না। তাও হইল না, তবু অনিশ্চিত পথ তাহার ওই দিকেই ধীরে ধীরে চলিতে লাগিল। সমস্ত রাস্তাটা সে ডাকিবার কারণটাই মনে মনে হাত লাগিয়া মরিতে লাগিল, কিন্তু ডাকাটাই যে সবচেয়ে বড় কারণ সেটা আর তাহার চোখে পড়িল না।
বাহিরের ঘরে পা দিতেই বিজয়া আসিয়া সম্মুখে দাঁড়াইল। দুটি আর্দ্র উৎসুক চক্ষু তাহার মুখের উপর পাতিয়া তীক্ষ্ণভাবে কহিল, না খেয়ে এত বেলায় চলে যাচ্ছেন যে বড়? আমি মিছিমিছি রাগ করি, আমি ভয়ানক মন্দ লোক, তাই না? আর নিজে? নরেন গভীর বিস্ময় ভরে বলিল, এর মানে? কে বলেছে আপনি মন্দ লোক? কে বলেছে? ওসব বাজে কথা আপনাকে কি আমি বলেছি? বিজয়ার ঠোঁট কাঁপিতে লাগিল, কহিল, হ্যাঁ হ্যাঁ, আপনিই বলেছেন, আপনি। কেন নলিনীর সামনে আমাকে অমন করে অপমান করলেন? আমাকেই অপমান করলেন, আবার আমাকেই শাস্তি দিতে না খেয়ে চলে যাচ্ছেন, তাই তো? কি করেছি আমি, বলুন তো, আমি কি করেছি? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া আসিল। বোধ করি তাহাই সামলাইবার জন্য সে তৎক্ষণাৎ ওদিকের জানলায় দিয়ে বাহির হইয়া চাহিয়া ফিরিয়াছিল পিছন হইয়া। নরেন হতবুদ্ধির মতো বাকশূন্য হইয়া চাহিয়া রহিল। এই অভিযোগের কোথায় কি যে জবাব আছে তাহাও খুঁজিয়া পাইল না। ইহার কারণই বা কি তাহাও তেমনি করিয়া ভাবিয়া পাইল না। স্নানের জল প্রভৃতি দেওয়া হইয়াছে, বেহারা এসে জানাইয়া গেল। বিজয়া ফিরিয়া আসিয়া শান্ত কণ্ঠে শুধু কহিল, যান, আর দেরি করবেন না। স্নান সারিয়া নরেন্দ্র আহারে বসিল। বিজয়া একখানা পাখা হাতে করিয়া তাহার অদূরে বসিয়া তাহাকে বাতাস করিতে লাগিল। সর্বাঙ্গ আলোড়িত করিয়া সে যেন এক লজ্জার ঝড় বহিয়া গেল। বাতাস করিতে উদ্যত দেখিয়া নরেন সংকুচিত হইয়া কহিল, আমাকে হাওয়া দেওয়ার দরকার নেই, আপনি কেন হাওয়া দিচ্ছেন? পাখাটা রেখে দিন। বিজয়া মৃদু হাসিয়া কহিল, আপনার দরকার না থাকলেও আমার দরকার আছে। বাবা বলতেন, মেয়ে মানুষের শুধু হাতে কখনো বসতে নেই। নরেন জিজ্ঞাসা করিল, আপনার খাওয়াও তো হয়নি, তাই না? বিজয়া কহিল, না, পুরুষ মানুষদের খাওয়া না হলে আমাদের খেতে নেই, বুঝলেন? নরেন খুশি হইয়া বলিল, আচ্ছা, ব্রাহ্ম হলেও তো দেখছি আপনাদের আচার ব্যবহার বেশ আমাদেরই মতন। বিজয়া এ কথা বলিলেও সে যেন চুপ করিয়া খানিক থাকিল। তারপরে সে বলিল, অনেক ব্রাহ্ম বাড়িতেই তা নেই, বরঞ্চ ঠিক উল্টোটা। শুধু আমার পিতাই কেবল এই সকল হিন্দু আচার নিজের বাড়িতেই বজায় রাখিয়া দিয়েছেন, বুঝলেন? তারপর আবার কহিল, এতে আশ্চর্য হবার কি আছে? আমার বাড়ির নিয়মকানুন তো আপনাদের মতো হওয়া অস্বাভাবিক নয়, কারণ আমরা তো বিলেত থেকে আসিনি, কাবুল থেকেও আমাদের আচার ব্যবহার আমদানি আমরা করিনি, বুঝলেন তো? এরকম না হলেই বরং আশ্চর্য হবার কথা ছিল। চাকর দ্বারের কাছে আসিয়া কহিল, মা, সরকার মশাই হিসেবের খাতা নিয়ে নিচে দাঁড়িয়ে আছেন, এখন কি যেতে বলে দেব? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, আজ আর আমার দেখবার সময় হবে না, তাকে কাল একবার আসতে বলে দাও। ভৃত্য আসিয়া সেই কথাই তাহাকে বলিয়া দিল। তারপর ভৃত্য চলিয়া গেলে নরেন বিজয়ার মুখের প্রতি চোখ তুলিয়া কহিল, এইটি আমাকে সবচেয়ে বড় বেশি আনন্দ দেয়, জানেন? কোনটি? এই চাকরদের মুখের এই ডাকটি। বলিয়া হাসিয়া কহিল, আপনি ব্রাহ্ম মহিলাও বটে, আলোকপ্রাপ্তাও বটে, এবং বিশেষ করে বড় মানুষও বটে। এমনি আলোক পাওয়া অনেক বাড়িতেই আমাকে আজকাল জিজ্ঞাসা করতে যেতে হয়। কি জিজ্ঞাসা? মানে বলতে চাইছি, চিকিৎসা করতে যেতেই তো হয় আমাকে। তাদের চাকর বাকরেরা মেয়েদের কি বলে জানেন? মেম সাহেব। সত্যিকারের মেম সাহেবরা এদের যে চোখে দেখতে, আগে কি দেখতো কে জানে। তা জানেন বলেই বোধ করি মাইনে করা চাকরদের দিয়ে মেম সাহেব বলিয়ে নিয়ে আত্মমর্যাদাটা তারা বজায় রাখেন। বলিয়া
প্রকাণ্ড একটা পরিহাসের মতো হাহ হাহ করিয়া অট্টহাস্যে বাড়িটা পরিপূর্ণ করিয়া দিল। বিজয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেনের হাসি থামিলে সে পুনরায় কহিল, বাড়ির দাসী চাকরের মুখে মাতৃ সম্বোধনের চেয়ে এই মেম সাহেব ডাকটা যেন বেশি ইজ্জতে, তাই না? প্রথম দিন আমি বুঝতেই পারিনি এই যে বেহারাটা মেম বলে কাকে ডাকছে। চাকরটা কি বললে জানেন আমাকে? বলে কিনা, আমি অনেক সাহেব বাড়িতে চাকরি করেছি, সত্যিকারের মেম সাহেব কি তা আমি খুব জানি। কিন্তু কি করব ডাক্তারবাবু, নতুন হিন্দুস্তানি দারোয়ানটা গিন্নিকে মাইজি বলে ফেলেছিল বলে মেম সাহেব তার 1 টাকা জরিমানাও করে দিয়েছিলেন। চাকরিটা যে বজায় রইল এই তো ভাগ্যি। এমনই রাগ, বুঝলেন? আচ্ছা, আপনি বোধহয় এরকম অনেক দেখেছেন না? বিজয়া হাসিয়া ঘাড় নাড়িল। নরেন কহিল, আমাকে এইটা একদিন দেখতে হবে জানেন, এইসব মেম সাহেবদের ছেলেমেয়েরা মাকে মা বলে ডাকে না মেম সাহেব বলে ডাকে। বলিয়া নিজের রসিকতার আনন্দে আর একবার ঘর ফাটাইয়া দিয়া হা হা করিয়া হাসিয়া উঠিল। বিজয়া হাসি মুখে কহিল, খেয়ে দিয়ে সমস্ত দিন ধরে পরচর্চা করে আমোদ করবেন, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে কি আজ খেতে দেবেন না আপনি? নরেন লজ্জিতভাবে তাড়াতাড়ি 2-4 গ্রাস গিলিয়া লইয়াই সব ভুলিয়া গেল। কহিল, আমিও তো 4-5 বছর বিলেতে ছিলুম, কিন্তু সেই দেশি সাহেবরা। বিজয়া চুপ করিয়া রহিল, আর কোনো কথা বলিল না। বিজয়া এবার তর্জনী তুলিয়া কৃত্রিম শাসন করার ভঙ্গিতে কহিল, আবার পরের নিন্দে? আচ্ছা আচ্ছা, আর নয়, বলিয়া সে পুনরায় আহারে মন দিয়া কহিল, কিন্তু আর তো আমি খেতে পাচ্ছি না। বিজয়া ব্যস্ত হইয়া কহিল, বাহ, কিছুই তো খাননি? না না, এখন খাওয়া ছেড়ে উঠবেন না। আচ্ছা, না হয় পরের নিন্দা করতে করতে একটু অন্যমনস্ক হয়ে খান, আমি কিছু বলবো না, ঠিক আছে? নরেন হাসিতে গিয়ে অকস্মাৎ অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল। কহিল, আপনি এতেই বলছেন খাওয়া হলো না, কিন্তু আমার কলকাতায় রোজকার খাওয়া যদি আপনি দেখেন তো অবাক হয়ে যাবেন। দেখছেন না এই কমাসের মধ্যেই কীরকম রোগা হয়ে গেছি। আমার বাসায় বামুন বেটা হয়েছে যেমন পাজি, আর তেমনি বদমাইশ জুটেছে এক চাকর আমার। 7 সকালে রেঁধে বেড়ে কোথায় যায় তার তার ঠিকানাই নেই। আমার কোনো দিন ফিরতে হয় 2টো, কোনো দিন বা 4টে বেজে যায়। সব ঠান্ডা কড়কড়ে ভাত, দুধ কোনো দিন বা বেড়ালে খেয়ে যায়, কোনো দিন জানলা দিয়ে কাক ঢুকে সমস্ত ছড়াছড়ি করে রাখে। এ দেখলেই আমার ঘৃণা হয়। অর্ধেক দিন তো একেবারে খাওয়াই হয় না আমার। রাগে বিজয়ের মুখ আরক্ত হইয়া উঠিল। কহিল, এমন সব চাকর বাকরদের দূর করিতে পারেন না? নিজের বাসায় এত টাকা মাইনে পেয়েও যদি এই রকম কষ্ট দেয়, তবে চাকরি করাই বা কেন? নরেন কহিল, এক হিসেবে আপনার কথা সত্যি। একদিন বাক্স থেকে কে যেন 2-10 টাকা না 200 টাকা কি জানি একটা যেন মনে হলো চুরি করে নিলে। একদিন নিজেই কোথায় যেন 100 টাকার নোটটা হারিয়ে ফেললুম। অন্যমনস্ক লোকের তো পদে পদে বিপদ হয় কি না? একটুখানি থামিয়া কহিল, তবে নাকি দুঃখ কষ্ট আমার কোনো দিন থেকেই যেমন হয় ঠিক আছে, কিন্তু এইভাবে হতে হতে না শুয়ে গেছে, তাই তেমন আর এখন গায়ে লাগে না, বুঝলেন? শুধু অন্তত খিদের ওপর খাওয়ার কষ্টটা এক, আর একদিন যেন অসহ্য বোধ হয় জানেন মাঝে মাঝে। বিজয়া মুখ নিচু করিয়া চুপ করিয়া রইল। নরেন কইতে লাগিল, বাস্তবিক চাকরি আমার ভালো লাগে না, পারিও না। অভাব আমার খুবই সামান্য, বুঝলেন? আমার মতো কোনো বড়লোক দুবেলা চারটি খেতে দিত। আর আমার মনে হয় কি জানেন তো, আমার এটাই আমার কিন্তু সত্যি কথা, মনের কথা আপনাকে বলছি, আমাকে দুবেলা খেতে দিক আর নিজের কাছে নিয়ে থাকতো, ব্যাস, আমার কিচ্ছু লাগতো না। কিন্তু সেরকম
কোথায় আর পাবো বলুন, এরম বড়লোক কি আর আছে, বলিয়া আর এক দফা উচ্চ হাসির ঢেউ তুলিয়া দিল। বিজয়া পূর্বের মতোই নত মুখে নীরবে বসিয়া রহিল। নরেন কহিল, কিন্তু আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এই সময়ে আমার অনেক উপকার করতে পারতেন জানেন। তিনি নিশ্চয়ই আমাকে এই উচ্চবৃত্তি থেকে রেহাই দিতেন। বিজয়া উৎসুক দৃষ্টিতে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি করে জানলেন? তাকে তো আপনি চিনতেন না, চিনতেন নাকি? নরেন কহিল, না, আমি তাকে কখনো দেখিনি, তিনিও বোধহয় কখনো আমাকে দেখেননি, কিন্তু তবু আমাকে খুব ভালোবাসতেন। কে আমাকে টাকা দিয়ে বিলেতে পাঠিয়েছিলেন জানেন? তিনিই তো। আচ্ছা, আমাদের ঋণের সম্বন্ধে আপনাকে কি কোনো কিছু তিনি বলে গেছেন? বিজয়া কহিল, বলাই তো সম্ভব, কিন্তু আপনি ঠিক কী ইঙ্গিত করছেন তা না বুঝলে আমি বলবো কী করে? নরেন ক্ষণকাল মনে মনে কী যেন চিন্তা করিল। থাকগে, এখন আর সেসব আলোচনাগুলো নিষ্প্রয়োজন। বিজয়া ব্যগ্র হইয়া কহিল, না না, বলুন না, আমি শুনতে চাই। নরেন আবার একটু হাসিয়া কহিল, আরে বাবা, যা চুকে বুকে শেষ হয়ে গেছে সে শুনে আপনি কি করবেন বলুন তো? বিজয়া জিদ ধরিয়া রহিল, না, হবে না, হবে না, আমি শুনতে চাই, আপনি বলুন না। তাহার অগ্রাতিশয্য দেখিয়া নরেন কহিল, বলা শুধু যে নিরর্থক তাই নয়, বলতে আমার নিজেরও লজ্জা হচ্ছে। হয়তো আপনার মনে হবে আমি কৌশলে আপনার সেন্টিমেন্টে ঘা দিচ্ছি। বিজয়া অধীর হইয়া কথার মাঝখানেই বলিল, আমি আর খোসামত করতে পারছি না, ব্যাস, আপনাকে আর করবও না। পায়ে পড়ি, বলুন না বাবা। খাওয়া দাওয়ার পরে? না না না, এক্ষুনি এক্ষুনি বলুন। আচ্ছা বাবা, বলছি বলছি, কিন্তু একটা কথা আমি একটু জিজ্ঞাসা করি, আপনাদের বাড়িটার বিষয়ে কোনো কথা কি তিনি কখনো? কার বাড়ি? মানে আমাদের বাড়ি, যেটা এখন আপনি নিয়েছেন, তাই আমি আপনাদের বললাম। আসলে হচ্ছে আমাদের বাড়ির বিষয়ে কি কোনো কথা আপনাকে উনি বলেননি? বিজয়া অধিকতর অসহিষ্ণু হইয়া কহিল, কিন্তু কোনো উত্তর দিল না। নরেন মুচকি হাসিয়া কহিল, আচ্ছা, রাগ করতে হবে না, বুঝলেন তো, আমি বলছি শুনুন। যখন বিলেতে যাই আমি, তখনই বাবার কাছে শুনেছিলাম আপনার বাবাই নাকি আমাকে টাকা পাঠাতেন। আজ 3 দিন হলো দয়ালবাবু আমাকে এক তাড়া চিঠি দেন। এই ঘরটায় ভাঙাচোরা কতগুলো আসবাব পড়ে আছে, তারই একটা ভাঙা দেরাজের মধ্যে চিঠিগুলো ছিল। বাবার জিনিস বলে দয়ালবাবু আমার হাতেই সেগুলো দিয়েছিলেন। পড়ে দেখলাম খামটা পিঠে, অর্থাৎ এক পিঠে আপনার বাবার নাম লেখা। শুনেছেন বোধহয় শেষ বয়সে বাবা দেনার জ্বালায় জুয়া খেলতে শুরু করেছিলেন। বোধ করি সেই ইঙ্গিতেই একটা চিঠির গোড়ায় তিনি লিখেছিলেন। তারপরে নিচের দিকে আরেক জায়গায় তিনি উপদেশ ছলে সান্ত্বনা দিয়ে বাবাকে লিখেছিলেন, বাড়িটার জন্য ভাবনা নেই নরেন, আমারও তো ছেলে, বুঝলে, শুধু তোমার একার ছেলে নরেন নয়, বাড়িটা তাকে আমি যৌতুক দিলাম। বিজয়া মুখ তুলিয়া কহিল, তারপরে? নরেন কহিল, তারপরে সব অন্যান্য কথা। তবে এই পত্র বহুদিন পূর্বের লেখা, খুব সম্ভব তার এই অভিপ্রায়ের পর জানি না আর কিছু বদল হয়েছিল কি না। কোনো কথা আপনাকে বলে যাওয়ার আবশ্যকতা তিনি মনে করেননি, হয়তো তাই বলেননি। পিতার শেষ ইচ্ছাগুলো বিজয়ের অক্ষরে অক্ষরে মনে পড়িয়া দীর্ঘশ্বাস পড়িল। কয়েক মুহূর্ত স্থির থাকিয়া কহিল, তাহলে বাড়িটা দাবি করবেন বলুন তাহলে, বলিয়া হাসিয়া উঠিল। নরেন নিজেও হাসিল। প্রস্তাবটা চমৎকার পরিহাস কল্পনা করিয়া তারপর কহিল, দাবি নিশ্চয়ই করব এবং আপনাকেও সাক্ষী মানব। আশা করি সত্য কথাই আপনি বলবেন। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু সাক্ষী মানবেন কেন? নরেন কহিল, নইলে
প্রমাণ হবে কি করে বাড়িটা যে সত্যি আমার, সে কথা তো আদালতে প্রতিষ্ঠা করা চাই, তাই না? বিজয়া গম্ভীর হইয়া বলিল, অন্য আদালতের দরকার নেই। বাবার আদেশে আমার কাছে আদালত। ও বাড়ি আপনাকে আমি ফিরিয়ে দেব। আমার মুখের চেহারা এবং কণ্ঠস্বর ঠিক রহস্যের মতো শোনাইল না বটে, কিন্তু সে ছাড়া যে আর কি হতে পারে তাও মনে ঠাঁই দেওয়া যায় না। বিশেষত বিজয়ের পরিহাসের ভঙ্গি এবং নিগূঢ় যে শুধু মুখ দেখাইয়া জোর করিয়া কিছু বলা কঠিন। তাই নরেন্দ্র নিজেও ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, তাহলে তার চিঠিটা চোখে না দেখেই বোধহয় বাড়িটা দিয়ে দিতেন, তাই তো? না বিয়ে দেবেন? বিজয়া কহিল, না না, চিঠি আমি দিতে চাই, কিন্তু এই কথাই যদি হয় তাতে লেখা থাকে সেই হুকুম আমি কোনো মতেই অমান্য করব না। নরেন্দ্র কহিল, তার অভিপ্রায় যে শেষ পর্যন্ত এই ছিল তারই বা প্রমাণ কোথায়? বিজয়া উত্তর দিল, ছিল না তো তার কোনো প্রমাণ নেই। নরেন্দ্র কহিল, কিন্তু আমি যদি না দিই, দাবি না করি? বিজয়া কহিল, সে আপনার ইচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আপনার পিসির ছেলেরাও আছেন তো? আমার বিশ্বাস অনুরোধ করলে তারা দাবি করতে অসম্মত হবেন না। বিজয়া এই হাসিতে যোগ দিল না, চুপ করিয়া রহিল। নরেন্দ্র পুনরায় কহিল, অর্থাৎ আমি নি নাকি আপনি দিয়ে দেবেন, কি বলুন তো? বিজয়া কহিল, অর্থাৎ বাবার দান করা জিনিস আমি আত্মসাৎ করব না, এই আমার প্রতিজ্ঞা। তাহার সংকল্পের দৃঢ়তা দেখিয়া নরেন মনে মনে বিস্মিত হইল এবং মুগ্ধ হইল, কিন্তু নিঃশব্দে কিছুক্ষণ থাকিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, এ বাড়ি যখন সৎকর্মে দান করেছেন, তখন আমি তা না নিলেও আপনার আত্মসাৎ করার পাপ হবে না। তাছাড়া ফিরিয়ে দিয়ে কি করব বলুন তো? আপনার কেউ নেই যে তারা এসে এখানে বাস করবে। আমার নিজের বলতে কে আছে বলুনই না। আপনার তো কেউ নেই। আমাকে বাইরে কোথাও না হয় একটা কাজ করতে যেতে হবে। তার চেয়ে যে ব্যবস্থা হয়েছে সেই সবচেয়ে ভালো। আর এক জায়গায় এই যে বিলাসবাবুকে কোনো মতেই রাজি করাতে পারবেন না। এই শেষ কথাটায় বিজয়া মনে মনে জ্বলিয়া উঠিয়াছিল। তারপর কহিল, নিজের জিনিসে অপরকে রাজি করানোর চেষ্টা করার মতন অপর্যাপ্ত সময় আমার কাছে নেই, বুঝলেন? কিন্তু আমি তো আর সে কাজ করতে পারবো না। বাড়ি যখন আপনার দরকার নেই, তখন তার উচিত মূল্য আমার কাছে দিন। তাহলে চাকরিও করতে হবে না, অথচ নিজের কাজও স্বচ্ছন্দে করতে পারবেন। আপনি সম্মত হন নরেনবাবু। এই একান্ত মিনতিপূর্ণ অনুনয়ের পর অকস্মাৎ স্বরের মতো গিয়া নরেনের হৃদয়ে বিঁধিয়া তাহাকে চঞ্চল করিয়া তুলিল, এবং যদিও বিজয়া অবনত মুখে এই মিনতির প্রচ্ছন্ন ইঙ্গিত পড়িয়া লইবার সুযোগ লইলেন। কিছুক্ষণ পর অবনত মুখে প্রতি সস্নেহে দৃষ্টিতে চাহিয়া থাকিয়া পরিহাস করিলেন, তরল কণ্ঠে বলিল, আমার মনের কথা, মানে মনের আর্জি বুঝেছেন? হ্যাঁ, আমি বুঝেছি তো। গরিবকে কোনো একটা ছলে কিছু দান করতে চান, তাই তো? ঠিক এই কথাটাই আজ একবার হইয়া গেছে। তাহারই পুনরাবৃত্তিতে বিজয়া বেদনায় ম্লান হইয়া চোখ তুলিয়া কহিল, এ কথায় আমি কত কষ্ট পাই আপনি জানেন? নরেন মনে মনে হাসিয়া প্রশ্ন করিল, তবে আসল কথাটা কি একটু শুনি? বিজয়া কহিল, সত্যি কথাই আমি বারবার বলেছি, আপনার পাপ মন বলেই শুধু বিশ্বাস করতে পারেননি। আপনি
গরিব হন, বড়লোক হন, আমার তাতে কি বলুন তো? আমি কেবল বাবার আদেশ পালন করার জন্যই আপনাকে ফিরিয়ে দিতে যাচ্ছি এগুলো। নরেন সহসা গম্ভীর হইয়া কহিল, এর মধ্যে একটু মিথ্যার হয়ে গেল। তা থাক, কিন্তু খুব বড় বড় প্রতিজ্ঞা তো করেছেন, কিন্তু এবার হুকুমত ফিরিয়ে দিতে আপনাকে চেষ্টা করতে হবে। কত জিনিস দিতে হবে জানেন? শুধু এই বাড়িটা নয়। বিজয়া কহিল, বেশ বেশ, নিন না, আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে নিন না, তাতে অসুবিধা কোথায়? এইবার নরেন হাসিয়া ঘাড় নাড়িল, কহিল, খুব বড় গলায় চিৎকার করে তো আমাকে দায়ী করতে বলছেন, তাই তো? আমি না করলে আমার পিসিমার ছেলে মেয়েদের দাবি করতে বলবেন, ভয় দেখাচ্ছেন, কিন্তু তারই আদেশ মতো দাবি আমার কোথাও পর্যন্ত ছুটতে হবে জানেন কি? শুধু কেবল এই বাড়িটা আর কয়েক বিঘে জমি, তা তো শুধু নয়, তার চেয়েও অনেক ঢের বেশি। বিজয়া উৎসুক হইয়া কহিল, বাবা কি আপনাকে সব দিয়ে দিয়েছেন? নরেন কহিল, তার সে চিঠিও আমার কাছে আছে, তবে যৌতুক শুধু তিনি ওইটুকু দিয়েই আমাকে বিদায় করেননি। যেখানে যা কিছু আছে তা দেখেছেন। নরেন কহিল, তার সে চিঠিও আমার কাছে আছে, তাতে যৌতুক শুধু তিনি ওইটুকু দিয়েই আমাকে বিদায় করেননি। এই বাড়ি, এই ঘর, এই সমস্ত টেবিল চেয়ার, আয়না, দেওয়ালগিরি, তার মধ্যে হচ্ছে খাট, পালঙ্ক, বাড়ির দাস দাসী, আমলা কর্মচারী, এমনকি তাদের মণিপটিকে পর্যন্ত দামি করতে পারে। মণিপটিকে পর্যন্ত করা যায়। একদম বাবার হুকুম। দেবেন এইসব? বিজয়ের পদনখ হইতে চুল পর্যন্ত শিহরিত হইল, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে আধো মুখে কাঠের মূর্তির মতো চাহিয়া রহিল। নরেন সগর্বে ভারতের এদিক থেকে ওদিক যেমন ঘাড় ঘুরিয়ে দেখা যায় না, তেমনি যেন এক মহান দৃষ্টিতে তাকালেন। তারপর আবার সগর্বে হাতের মধ্যে যে ভাতের গ্রাস ছিল সেটিকে নিয়ে মুখের মধ্যে চালান করিয়া দিল। এরপরে খোঁচা দিয়া বলিল, কেমন, দিতে পারবেন বলে মনে হচ্ছে? বরং একবার না হয় বিলাসবাবুর সঙ্গে নিরিবিলিতে একটুখানি পরামর্শ করে নিন, বলিয়া হা 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 করে হাসিয়া উঠিল। কিন্তু এইবার বিজয়া মুখ তুলিতেই তাহার প্রবল হাস্য সহসা কেন যেন মার খাইয়া রুদ্ধ হইয়া গেল। বিজয়ার মুখে যেন রক্তের আভাস নাই এখন, এমনি একটি শুষ্ক মুখ, একেবারে শুষ্ক হইয়া গিয়াছে। পাণ্ডুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া নরেন উদ্বিগ্ন শশব্যস্ত হইয়া প্রশ্ন করিল, আপনি পাগল হয়ে গেলেন নাকি? আমি কি সত্যি এইসব দাবি করতে পারি? না আমি এসব দাবি করতে চাই? না, না করলেও তো পাবো, বরঞ্চ আমাকেই তো তাহলে বড় বড় পাগলাগারদে এরা আমাদের হাত ধরে পুড়ে দেবে। বিজয়া এ সকল কথা যেন শুনিতেই পাইল না, কহিল, কই দেখি বাবার চিঠিটা। নরেন আশ্চর্য হইয়া বলিত, বেশ, আমি কি পকেটে করে নিয়ে বেড়াচ্ছি নাকি? আর সে দেখেই বা আপনার লাভ কি হবে বলুন তো? দারোয়ানের হাতে দুটো চিঠি আজই দেবেন, সে আপনার সঙ্গে কলকাতায় যাবেন, বুঝলেন? এত তাড়া? হ্যাঁ। আচ্ছা, এরপরে এত তাড়াটা কিসের, কেন?
সেটা জানতে গেলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাবার আগে একটা কথা বলি, যারা আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য গল্প শুনছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য অনুরোধ, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। আজ তাহলে আসি, টাটা।